আজকের ছোট গল্প একান্ত আপন। ও বড় খোকা, জ্বরের চোটে সকাল থেকে কিচ্ছুটি খাইনি আমি। পিয়ালি, মাকে বল একটু দুধ মুড়ি দিয়ে যেতে, বড্ড খিদে পেয়েছে আমার। কই গেলি সব, শুনতে পাচ্ছিস তোরা? কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলেন জ্যোতিপ্রিয়বাবু। পাশের ঘর থেকে তখন উচ্চ গ্রামে ভেসে আসছে টিভি চলার শব্দ। বৃদ্ধের কণ্ঠস্বরও ঘর পর্যন্ত পৌঁছায় না, তাই কোনো উত্তরও মেলে না। অশক্ত শরীরেই বিছানা থেকে নামেন বৃদ্ধ জ্যোতিপ্রিয়। একটু হাতড়ে খুঁজে দেখেন টেবিলে রাখা কৌটো দুটোতে। নাও, বিস্কুট, কেক কিছুই অবশিষ্ট নেই সেখানে। মনে হয় এটা ওনার নাতি গুড্ডুর কাজ। অবশ্য গুড্ডু যে সব সময় এগুলো নিজের বুদ্ধিতে করে এমনটা নয়, ওর মা ওকে শিখিয়ে দেয়। পিয়ালি মানে জ্যোতিপ্রিয়বাবুর বৌমার ধারণা শ্বশুরের প্রচণ্ড নোলা, ওনার বয়স হয়েছে তাই। উল্টো পাল্টা খাওয়া দাওয়া করলে যদি বিছানা নোংরা করেন, তখন আর ওদের ঝামেলার কোনো অন্ত থাকবে না। অধিকাংশ দিনই তাই বৃদ্ধের পাতে অল্প পরিমাণে ভাত, করলা সিদ্ধ, থানকুনির ঝোল বা কখনো কপাল খুব ভালো হলে পেঁপের তরকারি ছাড়া কিছুই তেমন থাকে না। মাছ মাংসের স্বাদ পুরোপুরি ভুলতে বসেছেন জ্যোতিপ্রিয়। বড় খোকা মানে ওনার ছেলে রজত বউ পিয়ালির সাথে সম্পূর্ণ একমত। বুড়ো বাবাকে নিয়ে যাতে কোনো নাজেহাল হতে না হয়, সেই চেষ্টাতেই ওরা সদা ব্যস্ত। আসল কথা হলো, বাবা পৃথিবী ছাড়লেই ওরা হাঁপ ছেড়ে বাঁচে। এই তো গেল প্রতিদিনের রোজ নামচা। তবে ওদের অত্যাচার আরও বাড়ে জ্যোতিপ্রিয় অসুস্থ হলে। বাবা মানে ওদের কাছে শুধু একজন কাজের লোক। 70-এর কোটায় পৌঁছেও সংসার বাজার করা থেকে রেশন তোলা, ইলেকট্রিক বিল জমা দেওয়া সবই একা হাতে করতে হয় জ্যোতিপ্রিয়কে। পান থেকে চুন খসলেই শুরু হবে পিয়ালির বাক্যবাণ। এত মানুষের মরণ হয়, আপনি মরতে পারেন না? তাহলে তো একটা পেটের খরচ বেঁচে যায়। রজত সারাদিন মুখে রক্ত তুলে খেটে চলেছে, আর আপনি বসে বসে তার অন্ন ধ্বংস করে চলেছেন। ছি ছি, হা ভাতে বুড়ো বাপ কোথাকার, মর মর। শেষকালে এসে জ্যোতিপ্রিয়র খুব কানে লাগে এই হা ভাতে শব্দটা। সারা জীবন তাহলে করলেনটা কি? সব পরিশ্রম সময়ের কালো স্রোতেই ভেসে গেল তবে? 5 ভাই বোনের অভাবী সংসারে কৈশোরে লোকের বাড়ি বাড়ি কাগজ পৌঁছে দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন জ্যোতি। যৌবনে টিটাগড়ের এক চটকলে হিসাবরক্ষকের কাজ করে বিয়ে করেছিলেন দামিনীকে। বুড়ো বাবা মাকেও দেখভাল করেছেন যতটা পারা যায়। 2 ছেলে মেয়ে রজত আর জয়িতাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন। তারপর অবসর গ্রহণের বেশ কয়েক বছর আগে নিমতলা এলাকায় 1.5 কাঠা জমি কিনে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি করেছিলেন। হাড় ভাঙা খাটুনি খেটে অফিসে কাজের শেষে 2টো টিউশনি সেরে যখন বাড়ি ফিরতেন জ্যোতিপ্রিয়, তখন শরীরে আর কিছুই তেমন অবশিষ্ট থাকতো না। আসলে দামিনীর খুব ইচ্ছে ছিল ওনার নিজের একটা বাড়ি হবে, যেটাকে মনের মতো করে সাজাবেন নিজের হাতে। স্ত্রীর সেই শখও অপূর্ণ রাখেননি জ্যোতিপ্রিয়। কিন্তু নতুন বাড়ি, একান্ত আপন, আশার সুখ দামিনীর কপালে বেশি দিন সহ্য হয়নি। ম্যাসিভ হার্ট অ্যাটাকে হঠাৎই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছিল ও। 2 ছেলে মেয়েকে নিয়ে তখন জ্যোতিপ্রিয়র পৃথিবী। তারপর একে একে সময়ের রং তুলির আঁচড়ে কেটে গেছে কত মুহূর্ত। জয়িতার বিয়ে দেওয়া, রজতের চাকরি পাওয়া, কিছু না বলে কয়ে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পিয়ালিকে বিয়ে করে নিয়ে চলে আসা, নাতি গুড্ডুর জন্ম, আধো সুরে দাদান বলে ডাকা, অসংখ্য টুকরো টুকরো জীবনের কোলাজের সাক্ষী এই ছোট্ট বাড়িটা।
যাক, ঘরে খাবার তো কিছুই নেই। অগত্যা একলা ছাদে বসে রাতের তারাগুলোকে সঙ্গী করে পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলেন জ্যোতিপ্রিয়। দামিনী থাকলে বোধহয় আজ এতটাও অনাদরে থাকতে হতো না। অন্তত দুজন দুজনকে আঁকড়ে ধরে ভাগ করে নেওয়া যেত সুখ দুঃখগুলো। না হো, স্বার্থপরের মতো এসব কী ভাবছেন জ্যোতিপ্রিয়? দামিনী বেঁচে থাকলে ওর কষ্টই হতো। নিজের সন্তানদের এমন নগ্ন রূপ দেখল। লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না। আর শুধু রজত কেন, মেয়ে জয়িতাও নিজের আখের গোছাতে ব্যস্ত। বাবাকে দেখার কথা তো দূরেই রস্ত। ফোনে কথা বলার সময়টুকু নেই ওর। এই তো সপ্তাহ দুয়েক আগে জ্যোতিপ্রিয়বাবু একদিন ফোন করেছিলেন মেয়ের সাথেই দুদণ্ড কথা বলবেন বলে। জয়িতা মুখের উপর ফস করে বলে বসল, আমি এখন ব্যস্ত আছি বাবা, একটু পরেই আমার কাছে গান শিখতে ছাত্রছাত্রীরা এসে যাবে। আর তোমার কথা মানেই তো পুরনো কাসুন্দি ঘেঁটে চলা। থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর কীভাবে আমাদের বড় করেছ তার ফিরিস্তি। ভালো লাগে না ওসব শুনতে। রাখছি এখন, পরে কথা হবে। মুখের ওপরে ফোনটা কেটে যায়। কোনো মতে নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসে পেপার দেখার নাম করে মুখটা আড়াল করেন জ্যোতিপ্রিয়। পুরুষ মানুষের চোখের জল ফেলা বারণ। কাটা ঘায়ে নুনের ছিটে মেরে অমনি শুরু হয়েছিল পিয়ালির কথার বৃষ্টি। দেখলেন তো বাবা আপনার মেয়ের রূপ? রজতের মুখে শুনেছি জয়িতাকে গান শেখানোর স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন কতটা হেঁটে যেতেন আপনি বাস ভাড়া বাঁচিয়ে। সবাই তো আর রজতের মতো নরম মনের মানুষ নয় যে তবলা শেখা না হলেও সব কথা মনে না রেখে রোজগার করে এনে বাবাকে খেতে দেবে। দুনিয়াটা খুব কঠিন বুঝলেন। আপনি আমাদের চিনলেন না, খালি এক চোখাপনা। এখনও বাড়িটা আমাদের নামে লিখে দিতে আপনার আপত্তি। জমেরও অরুচি আপনি। সত্যি দুনিয়াটা বড্ড বেশি কঠিন জ্যোতিপ্রিয়বাবুর মতো বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। আর যাই সহ্য করা যাক, সন্তানদের উপেক্ষা সহ্য করে বেঁচে থাকা সত্যিই বেদনার। জ্বরটা বাড়ছে বোধ হয়, কপালটা অস্বাভাবিক গরম ঠেকে। ভাবতে ভাবতেই মাথাটা ঘুরে যায় ওনার। পরদিন যখন জ্ঞান ফেরে জ্যোতিপ্রিয় তাকিয়ে দেখেন ওনার পাশে অপরিচিত কিছু নারীদের মুখ। কারা এরা? আগে তো কখনো দেখেননি এদের। এদের পোশাক সাজগোজের ধরন একদম আলাদা। কারা তোমরা? এটা কোথায় এনেছো আমাকে? অস্ফুটে বলেন জ্যোতিপ্রিয়বাবু। ওনার দিকে একটা দুধের গ্লাস এগিয়ে দিয়ে একটি মেয়ে বলেন, আমি রোহিণী। আপনি আমাদের চিনবেন না। আপনাদের সমাজের ভাষায় আমরা পতিতা। শিক্ষিত মানুষ আমাদের দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে পারে, কিন্তু আমরা পারিনি। গতকাল রাত আমি যখন একটা ক্লাবে নাচ গান সেরে ফিরছিলাম রাস্তায় আপনাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখি। গাড়ি থেকে নেমে গায়ে হাত দিতেই বুঝতে পারি ধুম জ্বরে আপনার গা পুড়ে যাচ্ছে। আর দেরি করিনি, আপনাকে আমাদের ডেরায় তুলে আনি। আপনার মুখটা দেখে কেন জানি না আমার মরা বাবাটার কথা খুব মনে পড়ছিল। ভেবেছিলাম আগে আপনি সুস্থ হন, তারপর বাকি সব শুনব। আজ ভোরেই আপনাকে ডাক্তার এসে দেখে জানিয়ে গেছেন বহুদিন ধরেই বুকে কফ বসেই এই বিপত্তি। এখন শরৎকাল, রাতের দিকে হিম পড়ছে। মূর্তির মতো নিশ্চল হলেও জ্যোতিপ্রিয়বাবুর মনে করতে থাকেন কাল রাতে উনি ছাদে বসেছিলেন। তারপরেই বোধহয় জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে যান, আর রজত তখনই ওনাকে রাস্তায় ফেলেই দায়মুক্ত হয়েছে। আসলে ওরাও একটা সুযোগের অপেক্ষায় ছিল। ভুলটা হলো আপন রক্ত ভেবেই যাদের মানুষ করার জন্য নিজের গায়ে রক্ত জল করেছেন, আজ তারাই তাকে রাস্তায় ফেলে দিয়ে গেল। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। এই মেয়েটি যদি ওনাকে তুলে না নিয়ে আসতো এখনও, তাহলে বেওয়ারিশ লাশ হিসাবে ওনার ঠাঁই হতো কোনো মর্গে। কারণ শরীরের যা অবস্থা ছিল, রাতের অন্ধকারে গায়ের ওপর দিয়ে কোনো গাড়ি চলে গেলেও কিছু করার থাকতো না। জ্যোতিপ্রিয়বাবুকে চুপ করে থাকতে দেখে সেই রোহিণী এবার বলে, ও বুঝেছি, আপনি আমাদের এখানেই থাকবেন না। অবশ্য সেটাই স্বাভাবিক।
কে থাকে আমাদের এই নোংরা অপবিত্র পৃথিবীতে? আচ্ছা থাক, আপনি বলুন আপনার বাড়ির ঠিকানা। সুস্থ হলে আমরা আপনাকে আপনার নিজের ঘরে পৌঁছে দিয়ে আসব, কথা দিচ্ছি। এবার আর নিজেকে সামলাতে পারেন না জ্যোতিপ্রিয়। ডুকরে কেঁদে উঠে বলেন, আমার যে নিজের কোনো ঘর নেই রে মা, তোরাই আমার একান্ত আপন। তোদের ছোঁয়াতেই আমি নবজন্ম ফিরে পেলাম। আর অন্তত আমাকে তাড়িয়ে দিস না, শেষ কটা দিন শান্তিতে থাকি। একটু পেলেই হবে এ বাড়ির বারান্দায়, কিন্তু সমাজ কি বলবে ভেবেছেন সেটা? লোকে তো আপনাকে খারাপ ভাববে, তাই না? জিজ্ঞাসা করে ওঠে ওদেরই একজন। মৃদু হেসে জ্যোতিপ্রিয় বলেন, বলবো, আমি তোর একান্ত আপন, রোহিণীর বাবা। এতদিন পথ ভুলে মেয়ের থেকে দূরে ছিলাম, এখন খুঁজে পেয়েছি, তাই আর কাছছাড়া করব না।